শুভ সময় প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটাল নিবেদিত স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক আয়োজন স্বাস্থ্য পরামর্শ দেখবার জন্যে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, অনুষ্ঠানের নাম শুনে হয়তো বুঝতে পারছেন আমরা আমাদের আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেইন টিউমার। ব্রেইন টিউমার কথাটি শুনলেই কিন্তু মনে ভয় হয় এবং ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিউরো ও স্পাইন সার্জন অধ্যাপক ডাক্তার হারাধন দেবনাথ। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। স্যার, আজকে আমরা কথা বলবো ব্রেইন টিউমার নিয়ে। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিব ব্রেইন টিউমার কি। প্রত্যেকটা প্রাণীর জন্ম, গ্রোথ, রিপ্রোডাকশন এবং মৃত্যু আছে। সেলেরও জন্ম আছে, গ্রোথ আছে, রিপ্রোডাকশন, আবার মাল্টিপ্লিকেশন আছে এবং মৃত্যু আছে। সেটা একটা নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, কিন্তু কোনো কারণে কোনো জায়গার সেল যদি তার মৃত্যুর চেয়ে গ্রোথ বেশি হয়, তার মানে সেটা অ্যাকুমুলেশনে জমা হয়, একটা মাংসপিণ্ড আকারে অ্যাকুমুলেট হয়, তখন সেটাকে টিউমার বলা হয়। সেটা শরীরের যে কোনো জায়গা হতে পারে, সেটা ব্রেনও হতে পারে, শরীরের স্কিনও হতে পারে, খাদ্যনালীতে হতে পারে, লাংসও হতে পারে। তখন ব্রেন টিউমার অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল। স্যার, ব্রেইন টিউমার কথাটি শুনলেই কিন্তু রোগী এবং পরিবারের স্বজনদের মনে একটাই প্রশ্ন আসে যে কেন এই ধরনের রোগটি আমার হলো। তো ব্রেইন টিউমারের পেছনে কি কোনো কারণ রয়েছে? অবশ্যই প্রত্যেকটা ঘটনার পিছন তো অবশ্যই কারণ থাকবে। ব্রেন টিউমারেরও কারণ আছে। আমি আগে বলেছিলাম যে মানুষের সেলের একটা নিয়ন্ত্রিতভাবে জন্ম, রিপ্রোডাকশন বা মাল্টিপ্লিকেশন, আবার মৃত্যু আছে। সেটা যদি অনিয়ন্ত্রিতভাবে গ্রোথ হয়, তখন সেটা টিউমার আকারে প্রকাশ পায়। সেখানে জেনেটিক্যাল চেঞ্জ হয়। ইউজুয়ালি প্রত্যেকটা ঘটনার, শরীরের প্রত্যেকটা ঘটনার পিছনে জেনেটিক্যাল চেঞ্জ। একটা মানুষের সেলের যে গ্রোথ আছে, সেটা গ্রোথটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় এবং সেখানে আমাদের শরীরে একটা প্রোটেকশন আছে টিউমারের এগেইনস্ট, সেটা হলো P53 জিন। P53 জিন আমাদের টিউমার হতে বাধা দেয়। কোনো কারণে P53 জিন যদি তার কার্যকারিতা হারিয়ে ফেলে, তখন টিউমার হয় এবং সেখানে জেনেটিক মিউটেশন হয়। এছাড়া ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, অনেকগুলি গ্রোথ ফ্যাক্টরে জেনেটিক মিউটেশন হয়, তখন যে নিয়ন্ত্রিত গ্রোথটা আর হয় না, তখনই টিউমার হিসেবে আত্মপ্রকাশ হয়। ব্রেইন টিউমারের কি কোনো কারণ আছে? ব্রেন টিউমারের কারণ জেনেটিক্যাল মিউটেশন। ইউজুয়ালি আমাদের সেলের যে জন্ম হয়, আবার তার গ্রোথ হয় এবং তার মৃত্যু হয়, সেটা একটা নিয়ন্ত্রিতভাবে হয় এবং কন্টিনিউয়াস এটা আমাদের শরীরে চলছে। কোনো কারণে যদি গ্রোথ যদি মৃত্যুর চেয়ে বেশি হয়, তখন সেটা মাস বা টিউমার হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেটার কারণ হলো জেনেটিক্যাল চেঞ্জ। আমাদের শরীরে P53 জিন নামে একটা প্রোটেক্টর জিন আছে, যেটা টিউমার হইতে বাধা দেয়, শরীরের যে কোনো জায়গায় টিউমার হতে বাধা দেয়। P53 জিনের যে যদি জেনেটিক মিউটেশন হয়, তখন সে তার কার্যকারিতা হারিয়ে ফেলে, তখনই টিউমার হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জেনে নিব যে ব্রেইন টিউমার কত প্রকার এবং কি কি? ব্রেন টিউমার বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হলো বিনাইন, একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার, আর একটা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। বিনাইন টিউমার হলো যেটা যে কোনো জায়গা হতে পারে, শরীরের ব্রেনেও হতে পারে, অন্যান্য স্কিন বা খাদ্যনালীতে হতে পারে। যদি আমরা এটা ফেলে দিই, টোটাল এক্সিশন করে নর্মাল কিছু অংশ নর্মাল টিস্যু সহ ফেলে দিই, তাহলে এটা বলে গ্রেড 0, ফেলে দিলে এটা আর হবে না, মানে কিউর। এটা হলো বিনাইন টিউমার। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হলো যে একটা সেলও যদি থাকে, সেখান থেকে আবার হতে পারে। এটা একটা ভাগে ভাগ করছে। আরেকটা ভাগে ভাগ করা হয়েছে যে প্রাইমারি টিউমার, সেকেন্ডারি টিউমার। প্রাইমারি টিউমার হলো ব্রেনের সেল থেকে যদি কোনো টিউমার অরিজিন হয়, যেমন গ্লায়োমা, এটা ব্রেন থেকে, ব্রেনের সাপোর্টিং সেল থেকে হয়, তাহলে সেটাকে প্রাইমারি টিউমার বলা হয়। আর সেকেন্ডারি, যেমন লাংসে যদি কারো ক্যান্সার হয়, যারা সিগারেট খান তাদের হতে পারে, সেখান থেকে ব্রেনে ছড়াইতে পারে, সেটা বলে সেকেন্ডারি টিউমার বা মেটাস্টেসিস। ব্রেইন টিউমারে প্রাথমিকভাবে যে উপসর্গগুলো দেখা দেয় আমরা অনেকেই সেগুলোকে খুব সাধারণভাবে দিই, গুরুত্ব দিই না। তো স্যার, কী কী লক্ষণ দেখলে আমাদেরকে সতর্ক থাকতে হবে? ব্রেন টিউমারের অনেক লক্ষণ আছে। একটা হলো সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণের মধ্যে আছে মাথা ব্যথা। মাথা ব্যথা হইলেই আমাদের কাছে মানুষ অরিড হয়ে আসে, না জানি কি। আসলে মাথা ব্যথা, ব্রেন টিউমারের মাথা ব্যথা ভোরবেলা হবে। ভোরবেলায় ইউজুয়ালি আমাদের ঘুমন্ত অবস্থায় শরীরে কার্বন ডাইঅক্সাইড জমা হয় বেশি, এবং সেখানে টিউমারও যদি থাকে, তখন কার্বন ডাইঅক্সাইড রক্ত সঞ্চালন বাড়ায়, সেক্ষেত্রে ব্রেনের চাপ বাড়ায় এবং তখন পেইন হয়। এটা গ্লোবাল হেডেক বলে, টোটাল মাথায়। আর টেনশন টাইপ হেডেক, যেটা দুশ্চিন্তার জন্য হয়, সেটা ব্রেন লাইক হেডেক, এটা যে কোনো সময় হতে পারে। আর একটা আছে মাইগ্রেন, এবং টেনশন টাইপ হেডেক 70%, আর মাইগ্রেন প্রায় 25%। মাইগ্রেন হলো যে মানুষ
একটা জায়গায় ব্যথা হলে এক পাশে ব্যথা হয়, কোনো কোনো জায়গায় বলে এটা আতকপালি ব্যথা, আবার ময়মনসিংহ বলে টনটন করে, চিটাং বলে খুঁটমারের দে, ফেনীতে বলে কুপায়। আমাদের দেশের আঞ্চলিক ভাষা ভেদে বিভিন্ন জায়গায় এটার বর্ণনা দেয় রুগী। তো আমরা এটা বুঝতে পারি যে এটা মাইগ্রেন। আর ব্রেইন টিউমারের ইনসিডেন্স মাত্র 0.1%ও কম, মানে অনেক কম। সুতরাং মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার সেভাবে ওরিড হওয়ার দরকার নেই, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটা ছাড়া আর হলো জেনারেল লক্ষণের মধ্যে মাথা ব্যথা, তারপরে বমি এবং চোখে ঝাপসা দেখা। এটা হলো ক্রনিক্যালি যদি অনেক দিন ধরে টিউমার হয় তখন এটা। আর জায়গা ভেদে, যেমন ফ্রন্টাল লোবে যদি টিউমার হয়, ফ্রন্টাল লোবে আমাদের বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে, তাহলে মেমোরি, জাজমেন্ট, ইমোশন কন্ট্রোল করে, সেটা ইম্পেয়ার্ড হবে। ফ্রন্টাল লোবের বাম পাশে, সামনের দিকের বাম পাশে যদি টিউমার হয়, মানুষের কথা বলা বন্ধ হয়ে যাবে, এটা বলে মোটর অ্যাফাসিয়া। তার পিছনে একটা এরিয়া আছে যে সে রুগী কথা বলবে কিন্তু কি বলছে সে বুঝতে পারবে না, মানে কথা সে বুঝতে পারবে না। আবার পিছনের দিকে অক্সিপিটাল রিজনের টিউমার হলে তার দৃষ্টিশক্তির প্রবলেম হবে। আর মাঝখানে যদি টিউমার হয় মোটর এরিয়া, সেখানে টিউমার যদি হয় উল্টা দিকে প্যারালাইসিস হবে। ইউজুয়ালি ব্রেন ডান দিকের ব্রেন বাম পাশ নিয়ন্ত্রণ করে, সেই জন্য ডান পাশে যদি টিউমার হয় মোটর এরিয়াতে, বাম পাশে প্যারালাইসিস হতে পারে। এইসব লক্ষণ নিয়ে আরও অনেক লক্ষণ জায়গা ভেদে আছে, নিয়ে রোগী সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা স্যার, লক্ষণ দেখে তো আমরা সন্দেহ করলাম, তো স্যার শনাক্ত করার জন্য নিশ্চয়ই কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, তো স্যার কী কী পরীক্ষা করা হয়? পরীক্ষায় যদি কেউ একটা পরীক্ষা করে, অবশ্যই এমআরআই অফ ব্রেইন উইথ কন্ট্রাস্ট, এটা একটা। আমরা অনেক সময় এমআরআইয়ের সাথে সিটি স্ক্যান করে থাকি, সিটি স্ক্যান অফ ব্রেইন উইথ কন্ট্রাস্ট। যদি সেখানে ক্যালসিফিকেশন থাকে, মানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, অনেক সময় টিউমারে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, তখন আমরা সিটি স্ক্যান করে থাকি। আচ্ছা স্যার, আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসা, তো কী কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আমরা ব্রেইন টিউমার হলে তো অবশ্যই অপারেশন করতে হবে, তা বা আমরা অপারেশন করছি প্রতিদিন। কালকেও আমি আমাদের বিএমইউতে করেছি ব্রেইন টিউমার অপারেশন। মেনিনজিওমা ছিল, ক্লিনোরাল মেনিনজিওমা, আই অপারেট দিস। তো ব্রেইন টিউমার অবশ্যই অপারেশন করতে হয়। তো অপারেশনের জায়গা ভেদে কোন জায়গায় টিউমার হয়েছে, যেমন যদি ব্রেনের কর্টেক্সে বা যে কোনো অন্য কোনো জায়গায় টিউমার হয়, আমরা ব্রেন ওপেন করি, তারপরে মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে নেভিগেশনের হেল্প নিই, নিউরো নেভিগেশনের হেল্প নিয়ে অপারেশন করে থাকি, এবং মাইক্রোস্কোপ দিয়ে। এটা হলো যে কোনো জায়গায় করা, মাইক্রোস্কোপের সাহায্যে অপারেশন করা যায়। আরেকটা হলো পিটুইটারি টিউমার। পিটুইটারি টিউমারে নাক দিয়ে আমরা এন্ডোস্কোপের সাহায্যে অপারেশন করে থাকি। মনে হয় যেন নাকের অপারেশন হয়েছে, নাক দিয়ে এন্ডোস্কোপে একটা টিউব ঢোকানো হয়, সেটা স্ক্রিনে দেখে দেখে আমরা ব্রেনের তলায় বনের পার্টে একটা ছিদ্র করি, সেখানে তারপর টিউমার ঢুকি। এবং এটাতে সুবিধা হলো যে মিনিমাল ইনভেসিভ, ব্রেনের খুব একটা, নর্মাল ব্রেনের ক্ষতি হয় না খুব একটা, জাস্ট টিউমার ল্যান্ড করা হয়। তো এন্ডোস্কোপিক পিটুইটারি টিউমারেও আমরা যেখানে ইন্ডিকেশন আছে সেখানে করি, আর ম্যাক্সিমাম টিউমার আমরা মাইক্রোস্কোপের সাহায্যে করে থাকি। স্যার, আপনি যে বিভিন্ন ধরনের অপারেশনের কথা বলেন, এগুলো কি স্যার বাংলাদেশে এই ধরনের সার্জারিগুলো করা হয়? বাংলাদেশে আমাদের প্রথম নিউরোসার্জন আমাদের শ্রদ্ধ স্যার, ইনি প্রয়াত হয়েছেন মরহুম রশিদুদ্দিন আহমেদ। ওনার বাড়ি নরসিংদী। উনি প্রথম ইংল্যান্ড থেকে ডিগ্রি করে এই দেশে পাকিস্তান আমলে ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে নিউরোসার্জারি ওয়ার্ড শুরু করেন। এরপরে আরও 4 জন প্রফেসর আসেন। এর পরবর্তীতে এখন প্রায় আমরা 350 জন আসি নিউরোসার্জন বাংলাদেশে। তো সব জায়গাতেই আমাদের বিএমইউতে তো করা হয় ঢাকা মেডিকেল নিউরোসায়েন্স, প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেলে, এবং কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ, হসপিটালে, প্রাইভেট মেডিকেলেও নিউরোসার্জারি করা হচ্ছে, ব্রেন টিউমার করা হচ্ছে। স্যার, এই অপারেশনগুলোর পরে একটা প্রশ্ন স্বভাবতই মনে আসে যে কোনো ধরনের জটিলতা দেখা যায় কিনা এই ধরনের অপারেশনগুলো করার পরে? জটিলতা তো হতেই পারে। এখন আমার প্রশ্ন হলো যে যদি সে অপারেশন না করে তাহলে কি হবে? অপারেশন না করে তো এক সময় পেশেন্ট প্যারালাইসিস হয়ে মৃত্যুর দিকে যাবে। করলে 10% তো জটিলতা হতেই পারে। হ্যাঁ, কিন্তু কোনো কোনো জায়গায় টিউমার, সেখানে ইউজুয়ালি সাধারণত জটিলতা হয়, যেমন কনভেক্সিটি টিউমারে জটিলতা, বিনাইন টিউমার যদি হয় জটিলতা খুব কম, রেয়ার। ডিপ সিটের টিউমারগুলিতে জটিলতা হতে পারে, সেটা না করলে তো আরও বেশি হবে। এবং আমরা যে অপারেশন করছি ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। স্যার, ব্রেন টিউমার কি ভালো হয়? মনে বললাম এই প্রশ্নটা আসে। ব্রেন টিউমার অবশ্যই ভালো হবে না, কারণ বিনাইন টিউমার টোটাল এক্সট্রাকশন করলে গ্রেড 0 যে এক্সট্রাকশন করে অবশ্যই 100% ভালো হয়। আর ম্যালিগন্যান্ট টিউমার তো ক্যান্সার, সেটা অপারেশনের পরে তার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপির জন্য অনকোলজিস্ট বা ক্যান্সার স্পেশালিস্টের কাছে পাঠানো হয়। স্যার, যে কোনো কিছুই তো আসলে প্রতিরোধ খুব গুরুত্বপূর্ণ, তো ব্রেন টিউমারে কি প্রতিরোধ করা যায় কিনা? এটার কারণ জেনেটিক্যাল চেঞ্জ। যেখানে
মিউটেশনের চান্স আছে সেইখানে না যাওয়া, মানে রেডিয়েশন। যেমন আমরা এখন মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনে কিন্তু কন্টিনিউয়াস রেডিয়েশন হয়, অল্প ডোজে হোক, তারপর ওয়াইফাই থেকে হয়, তারপরে সূর্যের আল্ট্রাভায়োলেট রেতে আমাদের ওজোন লেয়ার, এই যে আমরা এসি ব্যবহার করি, এসির জন্য ওজোন লেয়ারটা যেটা প্রোটেক্টার দেয় সান রে থেকে পৃথিবীতে আল্ট্রাভায়োলেট রে আসে, আল্ট্রাভায়োলেট রেতে কিন্তু জেনেটিক স্কিন ক্যান্সার বেশি হয়। তো স্কিন ক্যান্সার বেশি হলে সেখান থেকে ব্রেনেও যেতে পারে, হাড়ে ধরতে পারে, মেটাস্টেজ হতে পারে। আবার যারা সিগারেট খান তাদের লাংসে ক্যান্সার হয়, তো লাংসে ক্যান্সার, তো লাংস থেকে ব্রেনে মেটাস্টেজ হতে পারে। সুতরাং কিছু কিছু আমাদের হাতে আছে যেগুলো আমরা না করলে পারি, এবং সবচেয়ে ভালো কথা হলো হেলদি লাইফ লিড করা, তারপরে ভেজিটেবল খাওয়া, রেগুলার সিজনাল ফল খাওয়া, রেগুলার সিজনাল ফল, হ্যাঁ, হেলদি লাইফ লিড করা, আর রেডিয়েশন এক্সপোজড এরিয়াতে না যাওয়া। তাহলে অনেকটা ব্রেন টিউমার থেকে রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু অনেকটাই তো জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, অনেক সময় মানুষের হাতে কিছু থাকে না প্রতিরোধ করার। স্যার, আপনি তো চিকিৎসার ক্ষেত্রে অপারেশনের কথা বললেন। স্যার, অপারেশন ছাড়া কি চিকিৎসা দেয়া যায়? অপারেশন ছাড়াও চিকিৎসা করা যায়। যেমন লিম্ফোমা একটা ভ্যারাইটি, সেটা আমরা স্টেরয়েড, এটা বলো ঘোষ টিউমার, মানে ভূতের টিউমার। এটা স্টেরয়েড কিছুদিন স্টেরয়েড দিলে এটা আর থাকে না। অনেক সময় আমরা লিম্ফোমা যদি ইমেজ দেখে মনে করি এটার এবং ডিপ সিটেড টিউমার ইনঅপারেবল কেস, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড দিই, এবং দেখা গেল যে স্টেরয়েড দেওয়ার পরে কিছুদিন পরে এমআরআই করে দেখা গেলো টিউমার আর নাই। তো সেই ক্ষেত্রে স্টেরয়েড দিয়েই আমরা চিকিৎসা করি। এইটা হলো একটা। আরেকটা হলো যদি ক্যান্সার জাতীয় টিউমার হয়, সাপোজ লাংস থেকে ব্রেনে একটা অনেকগুলি জায়গায় ছোটো যোগ মেটাস্টেসিস, সেক্ষেত্রে আমরা হোল ব্রেন রেডিয়েশন দিই, এবং লাংসের লিশনটা আমরা বায়োপসি করে সেটা হিস্টোপ্যাথোলজিক্যালি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা বুঝতে পারি যেটা কোন জাত, সেই অনুযায়ী অঙ্কোলজিস্টরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে থাকেন। তো স্যার, এই ধরনের অপারেশনে কি কোনো ঝুঁকি রয়েছে কিনা? ব্রেন টিউমার অপারেশন আমি আগেই বলেছি যে ব্রেন টিউমার যদি সারফেসে হয় তাহলে তো খুব একটা ঝুঁকি নাই। যেমন আমাদের যে এই যে হাত পা মুভমেন্ট করছে, এটা কিন্তু ব্রেন করাচ্ছে, আমাদের হাতে এটা নাই, ব্রেন করাচ্ছে। কিন্তু ব্রেন করাচ্ছে তা আমার যে জায়গা ডান দিকের ব্রেন বাম পাশ নিয়ন্ত্রণ করে, আমি ডান হাত নাড়াচ্ছি তো বাম দিকের ব্রেন কাজ করছে। তো এইখানে যদি একটা টিউমার হয়, সেখানে যদি আমি অপারেশন করতে যাই, আর যদি কোনো ওর করতে গিয়ে যদি ওর কোনো রক্তনালী ইনজুরি করি, তাহলে তো ওর রক্ত সঞ্চালন হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই হাত উইকনেস হতে পারে। সে এরকম জটিলতা, যেমন যদি আমি সেরিবেলার সিপি অ্যাঙ্গেলে অপারেশন করতে যাই, ইউজুয়ালি ফেশিয়াল নার্ভের, আমাদের মুখের যে নার্ভটা তার সাথে এটা এঙ্গেজ থাকে, হ্যাঁ, তো ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, হলে মুখ বেঁকে যেতে পারে। কিন্তু আমার কথা হলো রিস্ক বেনিফিট। ফেশিয়াল নার্ভ ইনজুরি হলো তো রুগী তো বাঁচবে, তার ফেসটা একটু না হয় বাঁকলো, সেটা তো ফিজিওথেরাপি দেওয়া উন্নতি হবে, কিন্তু তার টিউমার থাকলে সে মারা যেত। তাহলে আমার তো রিস্ক একটু হইলেও তো অপারেশন করাই উচিত, করা প্রয়োজন। হ্যাঁ। তো টিউমারের জাত এবং টিউমারের ধরন, তারপর টিউমারটা কোথায় আছে, ব্রেনের কোন জায়গায় আছে, সেই জায়গার প্রেজেন্টেশন অনুযায়ী জটিলতাগুলি হয়। ইউজুয়ালি নর্মাল জায়গায় টিউমার হলে রোগী একদম ভালো থাকে। আমরা তো অনেক সময় 2-3 দিনেও ছেড়ে দিই, ভালো জাতের টিউমার সার্ফেস হয়েছে, কোনো ইম্পর্টেন্ট জায়গায় না, আমরা 2-3 দিনেও ছেড়ে দিই অপারেশন করে, ভালো হয়ে যায়। কাদের জন্য এই অপারেশনগুলো গুরুত্বপূর্ণ? ব্রেন টিউমার যে কোনো বয়সেই হোক না কেন, ব্রেন টিউমার চিকিৎসা হলো অপারেশন। ওই যে 2-1টা জাত ছাড়া আর ম্যাক্সিমামের চিকিৎসা অপারেশন। স্যার, অপারেশনের পরে রোগী এবং পরিবারের স্বজনদের কিন্তু প্রত্যাশা থাকে যে তারা কি আবার আগের মতো তাদের জীবনে ফিরে যেতে পারবেন কিনা? ম্যাক্সিমাম রোগী তো, আমার তো অনেক রুগী আছে। আমি জামালপুরে একটা রুগী অপারেশন করেছিলাম আমাদের এই বিএমইতে, তৎকালীন বিএসএমও, সেই সময় প্রায় 8-10 বছর আগে। এটা ছিল ট্রাইজিমাল সোয়ানোম, অনেক বড় টিউমার, ইউজুয়ালি মিডিল ফুসা এবং পোস্টার ফুসা, অনেক বড়, বলের মতো বড়। তো ছোট্ট একটা বল, দুটা বল, একটা হলো মিডিল ফুসা, একটা পোস্টার ফুসা। প্রথম অংশটা আমি 8 ঘন্টা লেগেছে প্রায়, একটা ডোজ সাবটেম্পোরাল অ্যাপ্রোচ বলে আমি এটা করেছি। দ্বিতীয় অংশ আবার আমি এই রুগী ছাড়ি না, 1 মাস পরে আবার পিজিতেই করেছি পোস্টার ফুসা অ্যাপ্রোচে। তো রুগী এখন এক্সিলেন্ট আছে, সে তো হোটেলের ব্যবসা করে, খুব ভালো আছে, সে আমার ফেসবুক ফ্রেন্ড। কয়দিন আগেও তো একটা করলাম, 12 ঘন্টা লাগছে। সে রুগী তো এখন ওই দিন 7 দিন আগে আউটডোর আসছিল, আমাদের আউটডোর সোমবার, আউটডোরে এসে আমার সাথে দেখা করে গেছে, এবং সে খুব ভালো আছে। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম রুগী যদি বিনাইন হয়, ম্যাক্সিমাম রুগী ভালো হয়, 95% পেশেন্টই ভালো হয়। মেলিগনেন্সির ক্ষেত্রে যদি ক্যান্সার যেতে হয়, ক্যান্সার তো আবার হতে পারে, সেক্ষেত্রে আবার কেমো রেডিওথেরাপি দিতে হয়। স্যার, মাথা ব্যথা মনে হলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই যে হয়তোবা আমার কি এ ধরনের কোনো রোগ হলো কিনা। তো স্যার, আপনি যদি একটু বলতেন।
মাথা ব্যথা আমি তো বলেছি 70% মাথা ব্যথা হয় টিটিএস মানে টেনশন। টিটিএস মানে টেনশন টাইপ হেডেক। ইউজুয়ালি আমাদের শরীরে যে সময় টেনশন হয় কোনো কারণে দুশ্চিন্তা, সেটা পারিবারিক হতে পারে, অর্থনৈতিক, ক্যারিয়ার, অসুস্থতা, সব মিলেই টেনশন হতে পারে। মানুষ টেনশনের মধ্যে থাকবে, এটাই তার নেচার। তো টেনশন হলে শরীরে অ্যাড্রেনালিন নামে এক ধরনের হরমোন বেশি তৈরি হয় অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তখন মাথায় যে মাংসপেশি আছে, এখানে অক্সিপিটো ফ্রন্টালিস, এই যে মাংসপেশিগুলো আছে এগুলো কন্ট্রাকশন করে, মানে প্রচণ্ডভাবে চেপে ধরে। তাহলে সেই টেনশনটা হেডেকটা হবে কীরকম, ব্যান্ড লাইক হেডেক। একটা শক্ত করে মাথাটা বাঁধলে যে ফিলিংসটা হয়, ব্যান্ড লাইক হেডেক, গ্লোবাল ব্যান্ড লাইক হেডেক। তো এটা হলো টেনশন টাইপ হেডেক এবং এটার কারণ হলো 70%। আর মাইগ্রেন হলো আমি আগে বলেছিলাম যে থ্রবিং, একদিকে ইউনিলেটারাল পেন হয়, ওই যে বললাম টনটন করে, হ্যাঁ লাফাচ্ছে, মনে হয় যে লাফাচ্ছে একটা সাইডে রক্তনালীগুলি। সেটার কারণ হলো সেরোটোনিন নামে এক ধরনের হরমোন, নিউরোট্রান্সমিটার আমাদের শরীরে বেশি তৈরি হয়। তখন রক্তনালীগুলি ওয়াইডেনিং হয় এবং সেখানে রক্ত সঞ্চালন বাড়ে। রক্তনালী তখন ব্রেইনের যে পেইন রিসেপ্টর আছে, ডুরামেটার, অ্যারাগনয়েড ম্যাটার, পায়োমেটার, এই পেইন রিসেপ্টরে প্রেশার দেয়, তখন সিভিয়ার পেইন হয়। এবং মাইগ্রেনের ব্যথা রুগী আমাদের সামনে এসে কান্নাকাটি করে। তাহলে দুইটা কারণ বললাম। অন্যান্য বাকি ব্রেইনের জন্য তো লেস দেন 1% বা 0.1%, অনেক কম, মানে হাজারে একটা, অনেক কম মাথা ব্যথা। সুতরাং মানুষ কোনো ওরিড হওয়ার কারণ নেই যে মাথা ব্যথা হলেই ব্রেন টিউমার। এই ধরনের সমস্যা হতে তাহলে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হলো টেনশনটা বেড়ে। তাহলে স্যার টেনশনটা আমাদেরকে কমাতে হবে। অবশ্যই টেনশন কমালে, ব্রেন টিউমারের সাথে টেনশনের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার তো ব্যথা হবে, সে তো ভয় পাবে, না জানি কেন হলো। তো আমি তো কারণ বললাম। টেনশন রিলিভ করার জন্য মেডিটেশন করা যেতে পারে এবং অবশ্যই নিউরোসার্জন বা নিউরোলজিস্টের কাছে আসতে হবে। স্যার চিকিৎসা নেওয়ার পর কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে ব্রেন টিউমার কি আবার ফিরে আসতে পারে কিনা। ব্রেন টিউমার আবার ফিরে আসতে পারে, সেটা যদি কোনো সার্জন ইনকমপ্লিট রিমুভ করে। ভিনাইন টিউমারও যদি পার্শিয়াল রিমুভ করে তা আবার হতে পারে। আর কমপ্লিট যদি গ্রেড 0 বলি আমরা, গ্রেড 0 যদি রিমুভ করে তাহলে এটা আর হবে না। এটা হলো বিনাইনের ক্ষেত্রে। আর মেলিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় টিউমার এটা তো হতেই পারে, কারণ এটা তো একটা কোর্স থাকলে এখান থেকে আবার হবে। সুতরাং বিনাইন টিউমার গ্রেড 0 রিমুভাল করলে, এক্সট্রাকশন করলে বা বের করে দিলে, অপারেশন করে, তাহলে আর হবে না। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার এক্সট্রাকশন যতই করুক আবার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা আবার অনকোলজিস্টের পরামর্শ নিই এবং কেমো রেডিওথেরাপি দেন ওনারা। সেই ক্ষেত্রে এটা সাপ্রেশন থাকে। স্যার ব্রেন টিউমার নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক অপচিকিৎসার কথা শুনে থাকি। অনেকে বলেন যে হয়তোবা জিনে ধরেছে, ঝাড়ফুঁক করতে হবে, কবিরাজের কাছে যেতে হবে। তো স্যার আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আসলে ব্রেন টিউমার হলে খিচুনি হয় অনেক সময়। কর্টেক্সে যদি টিউমার হয় তখন এটা মানুষ মনে করে, কবিরাজের কাছে যায় যে ভূতে ধরেছে, জিনে ধরেছে। আসলে ব্রেন টিউমার হলে খিচুনি হতেই পারে, ব্রেনকে ইরিটেশন করলে। সেক্ষেত্রে সেটা যেন মানুষ ডাক্তারের কাছে আসে, নিউরোসার্জনের কাছে আসলে তারা আপনার এমআরআই করে বুঝতে পারবে আসলে টিউমার হয়েছে কিনা। এবং যদি ফকিরের কাছে বা গিয়ে ঝাড়ফুঁক করেন তাহলে সেটা রোগ ধরা পড়বে না, রোগ দীর্ঘায়িত হবে এবং সেটা ভালো আরও খারাপ হবে। এই জন্য মানুষ সেই সময় যেন ডাক্তার, অ্যাটলিস্ট এমবিবিএস ডাক্তারের কাছেও যদি আসে উপজেলা, উনি অবশ্যই আমাদের কাছে স্পেশালিস্ট ডাক্তারের কাছে রেফার করবেন। তাহলে মানুষের চিকিৎসাটা আগে হবে এবং টিউমারটা বেশি অ্যাগ্রেসিভ হওয়ার আগেই তার আমরা অপারেশন করে বের করে দিতে পারবো এবং তার লাইফ সেভ হবে। স্যার আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেন টিউমার চিকিৎসা এবং প্রতিকার সম্বন্ধে শুনলেন। আপনারা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন, আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা মেডিকেল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট, প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে নিউরোসার্জন আছে প্রায় প্রত্যেকটাতেই, এবং সেখানে সফলতার সাথে প্রত্যেকটা নিউরোসার্জন আমাদের নিউরোসার্জনরা অপারেশন করছেন। আপনারা ভয় না পেয়ে আউটডোরে আসবেন, আমাদের ইউনিভার্সিটিতে আসবেন। আমরা আউটডোরে আমরা ভর্তি করি এবং আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। এবং আপনারা ভয় না পেয়ে আমাদের কাছে আসলে, আর্লি আসলে চিকিৎসা করলে রোগী ভালো হবে, কিন্তু লেট করে আসলে অনেক সময় কিছু করা যায় না। স্যার আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদেরকে দেওয়ার জন্যে। দর্শক, আমরা কথা বলছিলাম ব্রেন টিউমার নিয়ে। স্যার কিন্তু ব্রেন টিউমার নিয়ে আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করেছেন। ব্রেন টিউমার নিয়ে যদি কারো এ ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, ঝাড়ফুঁক কিংবা কবিরাজের কাছে যাবেন না।
দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।